নমস্কার দর্শক বন্ধু। ডিসেম্বর 2021-এ সুপ্রিয়া লাইফ সায়েন্স যখন আইপিও মার্কেটে লিস্ট করে 390-400 এই রকম রেটে আমি বিনিয়োগ করেছিলাম। সেখান থেকে শেয়ারটার দাম 500-580 এই রকম জায়গায় গেছিল। সেই 500-580 থেকে কিন্তু শেয়ারটির দাম 200-220 এই অবধি পড়ে যায়। যখন 200-220-তে পড়ে যায়, পুরো 2022 সাল ধরে পতন চলে, 2023 সালের জানুয়ারি টু মার্চ অবধিও এই পতন অব্যাহত থাকে। সেই সময় এই ইউটিউবে কিন্তু আমি ভিডিও করে স্ট্রং বাই বলেছিলাম, নিজের পোর্টফোলিওতেও কিনেছিলাম এবং আমাদের যে পেড মেম্বার ছিল তাদেরকেও কিন্তু স্ট্রং বাই রেকমেন্ডেশন আমরা দিয়েছিলাম। তো সেই যে 200-220 যেই দামে ঠিক মোটামুটি এক বছর আগে দিয়েছিলাম, সেখান থেকে আজকে 200-220 থেকে শেয়ারের দাম 350-60-70 এইরকম একটা জায়গায় চলে এসেছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এবার কি এই 350-60 থেকে আগামী দিনে শেয়ারটির দাম কোন দিকে যেতে চলেছে। এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই জানতে পারবো এবং আমরা এটাও শিখবো যে কেন ওই 500-580 থেকে শেয়ারের দাম 200-220 অবধি পড়ে গেল, বা যখন কোনো শেয়ারের দাম এতটা পড়ে যাচ্ছে তখন আপনাদেরকে কি করতে হবে, কি কি জিনিস দেখতে হবে যাতে করে আপনি বুঝতে পারবেন দামটা আরো পড়বে নাকি ঘুরে দাঁড়াতে পারে। এবং অতি অবশ্যই আজকের যেখানে শেয়ারের দাম সেই জায়গা থেকে আগামী দিনে কি হতে চলেছে সেই নিয়েই ভিডিও। তার মানে বুঝতেই পারছেন, মন দিয়ে ভিডিওটি দেখলে অনেক কিছু জিনিস আপনারা শিখতে পারবেন। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে নিয়মিত বিনিয়োগ করছি। এখান থেকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং এটাই আমার ফুল টাইম প্রফেশন। এবং আমার লেখা দুটি বেস্ট সেলিং বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস, অ্যামাজন ইন্ডিয়ায় অনেক দিন ধরে বেশ ভালো রিভিউ পাচ্ছি। দুটো বইয়ের বেঙ্গলি ভার্সানও রয়েছে। আপনারা যদি বইয়ের বেঙ্গলি ভার্সান সংগ্রহ করতে চান তাহলে সিম্পল অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস সার্চ করে বই দুটো পেয়ে যাবেন। বই দুটো রিভিউ পড়ে ডিটেলস দেখে আপনারা কিন্তু সংগ্রহ করতেই পারেন। চলুন প্রথমেই আমরা জেনে নিই যে শেয়ারের দাম কেন সেই 500-580 থেকে 200-220 এই লেভেল অবধি পুরো 2022 সাল ধরে সাংঘাতিকভাবে পড়েছিল। তো এর কারণ হলো, এর কারণটা এইরকম ছিল যে 2022 সালে চায়নায় লকডাউন হয়। তো চায়নার সঙ্গে কোম্পানির কি অ্যাকচুয়ালি এই সুপ্রিয়া লাইফ সায়েন্সের তখন যে মেন রেভিনিউ, প্রাইমারি রেভিনিউ আসতো চায়না মার্কেট থেকে, চায়নাতে তাদের প্রাইমারি কাস্টমার ছিল, সেখান থেকে তাদের সিংহভাগ রেভিনিউ আসতো। তো এই চায়নায় 2022 সালে কি হয়, কোভিডের জন্য তারা লকডাউন করে। যখন সারা পৃথিবীতে লকডাউন অলমোস্ট উঠে যায়, সেই সময় লাস্টের দিকে চায়নাতে কোভিডের সার্জ হয় এবং সেখানে বিজনেস অনেক কিছু শাটডাউন হয়। তো সেই যে চায়নাতে যে লকডাউন ছিল তার জন্য এখান থেকে শিপমেন্ট পৌঁছতো না। তো যার জন্য যে শিপমেন্ট যেহেতু যে পৌঁছাতো না, সেই কারণের জন্য অবভিয়াসলি তাদের সেলস, মার্জিন, প্রফিট সবকিছু ড্রপ করে। এবং যেহেতু সবকিছু ড্রপ করে তো তার জন্য শেয়ারের দামও কিন্তু সাংঘাতিকভাবে পড়ে। কারণ চাইনিজ মার্কেট তাদের সেই সময় একটা প্রাইমারি মার্কেট ছিল, ম্যাক্সিমাম রেভিনিউ সেখান থেকে আসতো। অবশ্যই মানে এই যেটা বললাম সেইটা আমরা নাম্বারসে দেখবো খানিকক্ষণ পরে স্ক্রিনে। এবার আমরা জানবো যে যখন এই জিনিসটা হতে থাকে, পুরো 2022 সাল ধরে পড়তে থাকে, 2023-এর শুরুর দিকেও যখন দাম পড়তে থাকে, সেই সময় কোম্পানি কি করেছিল, তো কোম্পানির ম্যানেজমেন্ট কি করেছিল সেই সময়, ফার্স্ট যেটা ফোকাস করেছিল যে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন। মানে কি, মানে তখন যে চাইনিজ মার্কেটের উপর এতটা ডিপেন্ডেন্সি ছিল, তো এইটা দেখার পর তারা তখন বিশ্বের অন্যান্য মার্কেটে তারা তখন স্প্রেড করেছিল, মানে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা এইসব মার্কেটে ফোকাস তারা অনেক বাড়িয়েছিল। নাম্বার 2 কি করেছিল, নতুন সিডিএমও সেগমেন্ট সেই মার্কেটের দিকেও তারা অনেকটাই বেশি ফোকাস করেছিল। এবং আরো একটা জিনিস তারা করেছিল, ওই জানুয়ারি থেকে মার্চ 2023 ওই সময় প্রমোটার ওপেন মার্কেট থেকে শেয়ার কেনা শুরু করে। তো এই যে 3-4টি এই সমস্ত জিনিসগুলো যে করেছিল, বা এই জিনিসগুলো আমরা যে অ্যানালিসিস করে বের করেছি, এই জিনিসের উপর ভিত্তি করেই আমরা আগের বছর এই জানুয়ারি মার্চ এই রকম সময় স্ট্রং বাই আমরা পেড মেম্বারদেরকেও জানাই এবং অবশ্যই আমার নিজের পোর্টফোলিওতেও 200-220 এই রকম রেঞ্জে কিন্তু বেশ ভালো মতো কোয়ান্টিটি আমরা বাই করি। ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, সেই পুরোনো ইউটিউবের ভিডিও আপনি দেখে নিতে পারেন। তো সেই যে বাই করেছিলাম তারপর থেকে শেয়ারের দাম এতটা বেড়েছে, মানে সেই 200 থেকে 350-360-70, মানে মোটামুটি অলমোস্ট কয়েকদিনে হয়তো ডবল হয়েও যেতে পারে। তো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন কোনো শেয়ারের দাম পড়ে, যে কোনো শেয়ারের দাম পড়লেই যে আবার এক বছরের মধ্যে সেই শেয়ারের দাম বাড়ে এমনটা কিন্তু নয়। কারণ প্রচুর শেয়ার আছে, যেমন একটা খুব ভালো উদাহরণ মনে আসছে আমার ইয়েস ব্যাংক। সেই মনে করে দেখুন 2018 সালে শেয়ারটার দাম 400 টাকা ছিল, সাংঘাতিকভাবে ফল হয় 2019-এ পড়তে পড়তে, মানে 400 থেকে 200 থেকে 100, 150, 50 থেকে 20-22 টাকায় চলে আসে। তো সেই যে 2019 সালে 20-22 টাকায় শেয়ারটা চলে আসে, 2019 থেকে আজকে 2024 হয়ে গেল, আজও কিন্তু ওই 20-22-30 এইরকম রেঞ্জে আছে। বুঝলেন, 5 বছর হয়ে গেল। তো যদি কেউ ধরুন 2018-তে ইয়েস ব্যাংক যার থাকে, সে যদি ধরুন ওয়েট করে থাকে যে ঠিক আছে একটা সময় তো 200 টাকা ছিল, আবার 200 টাকা যাবে, তো ওয়েট করে থাকলে 5 বছর 6 বছর জিরো রিটার্ন, রেদার সেই এখনো সেখান থেকে কিন্তু অনেকটাই ডাউন। এইটা আমি কেন বলছি যে এমন নয় যে কোনো শেয়ারের দাম যখন পড়ে যে উইদিন 1 ইয়ার বা উইদিন 6 মান্থ সেই দাম যে ঘুরে দাঁড়াবেই, সেরকম কিন্তু ব্যাপার নয়। ম্যাক্সিমাম শেয়ার আরো পড়তে
পড়তেই থাকে। ইনফ্যাক্ট এমন আমরা দেখেছি প্রচুর শেয়ার ওই 400 থেকে 200, 200 থেকে 150 এরকম ম্যাক্সিমাম পড়তেই থাকে। এই জন্য যখন কোনো শেয়ারের দাম পড়ে, ওই কেন পড়ছে এবং ম্যানেজমেন্ট কি করছে এইটা জানাটা, এইটা অ্যানালিসিস এবং রিসার্চ করাটা খুব ক্রিটিক্যাল। এইটা আমরা রিসার্চ করতে পেরেছিলাম বলেই আমরা সেই সময় কিন্তু স্ট্রং বাই দিয়েছি। এটা কোনো ওই চার্ট স্টাডি করে হয় না যে খালি একটা চার্ট দেখলাম, চার্ট দেখে আমি করলাম, সেইটা করে কিন্তু হয় না। এবার স্ক্রিনে আমরা যে জিনিসটা বললাম সেইটা আমরা নাম্বারসে দেখবো। এই দেখুন সুপ্রিয়া লাইফ সায়েন্সের এই যে প্রাইস চার্ট যদি আপনি দেখেন, যেটা বলছিলাম যে এই 500 টাকা থেকে শুরু করে 200, 220 এই জায়গায় অবধি গেছিল। তো খেয়াল করে দেখুন 2022-23 হয়েছিলটা কি, 2022-23 এই যে আপনি যে অপারেটিং প্রফিট মার্জিন, মানে আমরা আগেও দেখবেন প্রচুর ভিডিওতে বলেছিলাম যদি কোনো শেয়ারের অপারেটিং প্রফিট মার্জিন এইটা পড়তে থাকে তো তাহলে সেই শেয়ারের দাম কমতে বাধ্যই বাধ্য। তো এই দেখুন কি হয়েছে। এবার এইটা মানে আমরা আমাদের যে এক্সেল, আমি এই ফাইলে এখানে আরো ভালো করে দেখতে পারবো। দেখুন এখানে কি হয়েছিল, সুপ্রিয়া লাইফ সায়েন্সের এই ফাইন্যান্সিয়ালস মার্চ 2022 থেকে অপারেটিং প্রফিট মার্জিন সেই 41%, 30, 25, 13 এই অবধি পড়ে গেছিল। এইখানে পড়ে যাওয়ার পর তারপর থেকে কিন্তু দেখুন 2023-এ আবার এই ইমপ্রুভমেন্ট। নেট প্রফিট মার্জিনও তাই অবভিয়াসলি অনেকটা পড়ে গেছিল, তারপরে ইমপ্রুভমেন্ট। এই যে অনেকটা পড়ে গেছিল তারপরে ইমপ্রুভমেন্ট। এবং তাছাড়া এটা ছাড়া যদি আপনি কোম্পানিটার জাস্ট মানে অন্যান্য রিটার্ন রেশিওস দেখেন, রিটার্ন অন ইকুইটি বা ডেথ, এইসব প্যারামিটারে কিন্তু বরাবরই কোম্পানিটা যথেষ্ট স্ট্রং। যেমন ডেথ টু ইকুইটি রেশিওর দিকে যদি আপনি তাকান, দেখুন লাস্ট কয়েক বছর কিন্তু খুবই স্ট্রং ডেথ টু ইকুইটি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও কিন্তু যথেষ্ট স্ট্রং। এই যে এক্সেল শিট, এটা হচ্ছে আমাদের যে শেয়ার মার্কেট সহজ বাংলায় ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে কোর্স আছে, সেই কোর্সে আমরা দিয়ে থাকি যে উইদিন আ সিঙ্গেল ক্লিক আপনি একটি কোম্পানির সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। খালি ফান্ডামেন্টালস সমস্ত কিছু স্ট্রং থাকা সত্ত্বেও প্রবলেমটা হয়েছিল কোয়ার্টারলি নাম্বারসে, মানে অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, নেট প্রফিট, এগুলোর সাংঘাতিক রকমের পতন হয়েছিল। তো এই যে পতনগুলো হয়েছিল সেই সেম জিনিস আমরা শেয়ার প্রাইস চার্টে দেখতে পাচ্ছি। এবং তারপরে যে রিকভারিটা হয়েছে, যে আপনি খেয়াল করে দেখুন যে নেট প্রফিট মার্জিনের যে রিকভারি হয়েছে বা ইপিএস যে রিকভারিটা হয়েছে, মানে এইখান থেকে যে এতটা ফল হলো, ফল হওয়ার পরে এই যে রিকভারি, তো এই রিকভারিটাও আপনারা কিন্তু শেয়ারের প্রাইসের দামে খেয়াল করবেন। এই দেখুন 2023 সালে কিন্তু শেয়ার প্রাইসের পুরোপুরি কত সুন্দর রিকভারি হয়ে গেছে। এবার এরপরের প্রশ্নটা হচ্ছে এই যে রিকভারি হয়েছে এরপর থেকে কি, মানে এই যে এখন 29% অপারেটিং প্রফিট মার্জিন বা এই যে ধরুন ইপিএস ফিগার এই ডিসেম্বর 2023-এর আমাদের কাছে যে নাম্বারগুলো আছে, এরপরে আগামী দিনে কি হতে চলেছে সেইটার উপরেই ডিপেন্ড করছে আগামী দিনে শেয়ারের প্রাইস কি হবে, মানে দাম আবার এই জায়গা থেকে ঘুরে এই 580, 600-তে যাবে কি যাবে না তার উপর ডিপেন্ড করছে। ফিউচার ট্রিগার্সগুলো জেনে নেওয়ার আগে আমরা বলে নিই যে আমরা সকলেই জানি যে শেয়ার কেনা বেচার জন্য ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট লাগে, এবং আমরা যে সমস্ত ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট অনেকে ইউজ করি সেখানে হয়তো ফ্রিতে ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হলো, পরে ব্রোকারেজ কেটে নেয়। তো সেদিক থেকে আমি একটি প্ল্যাটফর্ম এম স্টক বাই মিরে অ্যাসেট, আমরা আগের ভিডিওতে বলেছিলাম অনেকদিন ধরে ইউজ করছি, যারা কিন্তু লাইফ টাইম রিয়েলি জিরো ব্রোকারেজ অ্যাক্রস এনি সেগমেন্ট, যেখানে দেখতেই পাচ্ছেন 145 crore ব্রোকারেজ সেভড। তো এদের প্রোডাক্টস যদি এমটিএফ, স্টক, ফিউচার অ্যান্ড অপশন, কারেন্সি মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং আইপিও সমস্ত কিছু একটা জায়গায় পেয়ে যাবেন। প্রাইসিং এর দিকে যদি আপনি যান, এদের রিয়েলি লাইফ টাইম জিরো ব্রোকারেজ অ্যাক্রস অল সেগমেন্ট। তো এখানে আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ জিরো হচ্ছে যদি আপনি খালি ডেলিভারিতে ট্রেড করতে চান, ডেলিভারি, মিউচুয়াল ফান্ড, আইপিও, এর জন্য কোনো ব্রোকারেজ লাগবে না। যদি আপনি ফিউচার অ্যান্ড অপশন এই সমস্ত যদি ইন্ট্রাডে কারেন্সিতে যদি ট্রেড করতে চান, তাহলে 999 ওয়ান টাইম ফিজে লাইফ টাইম জিরো ব্রোকারেজ। আর যদি আপনি লাইফ টাইম ফ্রি এএমসি করতে চান তাহলে এক্সট্রা 999 প্লাস জিএসটি দিতে হবে। ম্যাক্সিমাম ব্রোকারেজ দেখবেন 3 মাস অন্তর অন্তর একটা এএমসি চার্জ কাটে, যেটা কিন্তু এদের কাছে ফ্রি লাইফ টাইমের জন্য ফর 999 পেমেন্ট। এছাড়াও আপনি এখানে ব্রোকারেজ সেভিং ক্যালকুলেটর আছে, এইখানে যদি ব্রোকারেজ সেভিং ক্যালকুলেটরসে আপনার এক্সিস্টিং ব্রোকারেজের হিসাবগুলো দেন, আপনি দেখতে পেয়ে যাবেন কত টাকা সেভ হচ্ছে। তো এম স্টক বাই মিরে অ্যাসেট নতুন প্ল্যাটফর্ম হলো, এটা কিন্তু কমপ্লিটলি সেবি রেজিস্টার্ড প্ল্যাটফর্ম। এখানে আপনি দেখতেই পেয়ে যাবেন সেবি রেজিস্টার্ড নাম্বার এবং ব্যাকড বাই মিরে অ্যাসেট, যেটা কিন্তু গ্লোবাল অনেক বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি। তো আপনারা এই প্ল্যাটফর্মটা চেক করতেই পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সিম্পলি লিঙ্কে ক্লিক করে আপনি এই প্ল্যাটফর্ম চেক করে নিতে পারেন। সুপ্রিয়া লাইফ সায়েন্সের ফিউচার ট্রিগার্সের চলে আসি, তাহলে এখানে এখন কোম্পানিতে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি বা ফিউচার ট্রিগার্স কি কি। 4খানা জিনিস যেটা কোম্পানির ম্যানেজমেন্ট করেছে। নাম্বার 1 হচ্ছে চাইনিজ ডিপেন্ডেন্সি রিডিউস, মানে চায়নাতে যে ম্যাক্সিমাম তারা রেভিনিউ আসতো সেইটা এখন অনেকটাই কমে গিয়ে তারা ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপিয়ান এই সমস্ত মার্কেটে কিন্তু যথেষ্ট এক্সপ্যান্ড করেছে। নাম্বার 1। নাম্বার 2, তারা প্রায় 8 থেকে 10টা মতো প্রোডাক্ট এপিআই, তারা নতুন এপিআই পাইপলাইনে আছে রেজিস্ট্রেশনের জন্য, এবং ব্রাজিল,
ব্রাজিলিয়ান যে জিএমপি রেগুলেটর তাদের থেকে কয়েকটা এপিআই রেজিস্ট্রেশনও পেয়ে গেছে। মানে 8টা-9টা নতুন প্রোডাক্ট তারা মার্কেটে লঞ্চ করছে, খুব সোজা বাংলায় যদি আমি বলা যায়। 3 নম্বর কি করছে, তারা সিডিএমও কন্ট্রাক্ট রিসার্চ ম্যানুফ্যাকচারিং বিজনেসে ঢুকেছে। অলরেডি তারা একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে যার রেভিনিউ কন্ট্রিবিউশন এই FY25 মানে এই এপ্রিল 2024 যে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে সেইখান থেকে তারা সেই রেভিনিউ কন্ট্রিবিউশন চালু করবে। প্লাস 4 নম্বর যেটা করেছে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, মানে এই আবার এই FY25 এর Q1 মানে উইদিন দ্য নেক্সট 3-4 মান্থসে 2022 এর যা ক্যাপাসিটি ছিল তার থেকে মোটামুটি 50% ক্যাপাসিটি ইনক্রিজ হচ্ছে। তো তাহলে এই যে 4খানা ট্রিগার, 4টে খুব ইম্পর্টেন্ট জিনিস হয়েছে কোম্পানির সাথে সাথে, মানে অবভিয়াসলি এগুলো তো একদিনে হয়নি, এগুলো দীর্ঘ 1 বছর ধরে ধীরে ধীরে হয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কমপ্লিট হয়েছে। কি কি 4টে জিনিস? এক তো হচ্ছে চাইনিজ ডিপেন্ডেন্সি কমে গেছে, মানে জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন যেটা ছিল সেটা কমে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন হয়েছে। এক্সিস্টিং প্রোডাক্ট তো গ্রোথ আনবেই, প্লাস তার সঙ্গে সঙ্গে নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে গ্রোথ আনার জন্য। সিডিএমও নতুন বিজনেস লাইন চালু করেছে গ্রোথের জন্য, প্লাস ক্যাপাসিটিও এক্সপ্যান্ড করেছে। এবার এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো আমি জানলাম কোথা থেকে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কনফারেন্স কল, ম্যানেজমেন্ট ইন্টারভিউ। ম্যানেজমেন্ট কন কল দেখুন একটা অনেক বড় 20-21 পাতার নোটস তাদের ম্যানেজমেন্ট ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার থাকে, সেইগুলো আপনাকে ভালো করে পড়তে হবে প্রপার রিসার্চের জন্য। আমরা আমাদের সুবিধার্থে কিছু কিছু জায়গায় ইয়েলো মার্ক করে রেখেছি, তো এই ডকুমেন্ট আপনি বিএসসি ইন্ডিয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এই কনফারেন্স কল ডকুমেন্ট, ম্যানেজমেন্ট ইন্টারভিউ, অ্যানুয়াল রিপোর্ট, রিসার্চ এবং আরও অনেক কিছু থেকে কিন্তু এই সমস্ত ডেটা সংগ্রহ করে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করতে হয়। এবং আরও সব থেকে মজার জিনিস, এই সমস্ত কিছুর ফলে যেটা টার্গেট কোম্পানির সেটা হচ্ছে এখন যে মোটামুটি লাস্ট ইয়ার যে রেভিনিউ ছিল 461 crore, ম্যানেজমেন্ট ইজ টার্গেটিং 1000 crores রেভিনিউ উইদিন দ্য নেক্সট 2 to 3 years। 1000 crore রেভিনিউ টার্গেট, তার সাথে অপারেটিং প্রফিট মার্জিন 28 থেকে 30%, 28 to 30% এই রেঞ্জে ওভারঅল তারা টার্গেট করছে। তো তার মানে বুঝতেই পারছেন এই যে সমস্ত রিজনস, তার সাথে যে ম্যানেজমেন্টের টার্গেট, এবং এই যে টার্গেটটা এমনি এমনি আসছে না, এগেইন তার পেছনে লজিক, তার পেছনে রিজনস আছে। তো এই সমস্ত কিছু নিয়ে একটা ম্যানেজমেন্টের টার্গেট যথেষ্ট অ্যাচিভেবল মনে হচ্ছে। এবং যদি এই সমস্ত টার্গেট অ্যাচিভ হয়, যে যদি সত্যি অ্যাজ পার প্ল্যান্ড হয়, তাহলে কিন্তু সেই শেয়ারের দাম আবার 580-600 এই লেভেলে যাওয়াটা কিন্তু অসম্ভব কোনো কিছু নয়। এটাও বলছি যে আমাদের রিসার্চ থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এই যে Q4 মার্চ, জানুয়ারি টু মার্চ 2024 যে রেজাল্ট, সেই রেজাল্ট হয়তো এপ্রিল লাস্টের দিকে বা মে মাসে কোনো এক সময় আসবে। এই Q4 রেজাল্টও কিন্তু কোম্পানির যথেষ্ট স্ট্রং হতে চলেছে, এবং FY25 এরও কিন্তু কোম্পানি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অনেক স্ট্রং হতে চলেছে, যে এই সমস্ত রিজন বললাম তার জন্য। এবং যদি সেগুলো হয় তো তাহলে বুঝতেই পাচ্ছেন 550-600 এই সমস্ত লেভেলে শেয়ারের দাম যাওয়া, মানে এখন যে 350-60 থেকে আবার সেই 500-600 এই লেভেলে যাওয়া কিন্তু অসম্ভব কিছুই নয়। রিস্ক কি আছে? খুব সিম্পল, যে কোনো ফার্মা কোম্পানির সবার প্রথম রিস্ক হচ্ছে রেগুলেটরি রিস্ক। যে কোনো এই যে এত জিএমপি সমস্ত কিছু লাইসেন্স পাওয়া সত্ত্বেও যে কোনো রেগুলেটরি, যে কোনো আনফেভারেবল রুলিং হলেই কিন্তু রেভিনিউ বা অনেক কিছু ডিরেল হতে পারে। এবং যখন সেই রকম কিছু হবে, এগুলো আগে থেকে তো কেউ প্রেডিক্ট করতে পারে না, সেই সময়ের ফিউচার মানে সেই সময়ের অবস্থাটা দেখে কিন্তু ডিসিশন নিতে হবে। এবং এটা ছাড়াও যে এই যে সমস্ত নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, নতুন বিজনেস আসছে, যে যদি সেই সমস্ত জায়গায় কোনো স্লো অফটেক হয়, মানে তখন কি হয়ে যাবে, যেটা ধরুন কোম্পানি 2-3 বছরে টার্গেট করছে সেইটা 3-4 বছরে হয়ে যাবে। তো এইগুলোই হলো প্রাইমারি রিস্ক। এবং যেমন বললাম যে কেন শেয়ারের দাম বাড়তে পারে তার তো রিজন সব বলে দিল। এবার যদি সেই রিজনস গুলো মানে না হয়, রিয়েলিটিতে না ট্রান্সফার হয়, তাহলে শেয়ারের দাম কমতেও পারে। এবার ফাইনাল কোশ্চেন, যে আপনি কি কিনবেন? দেখুন, আপনি কি কিনবেন কি কিনবেন না তার প্রশ্নের উত্তর যদি আমি দিই, যে শেয়ারের দাম যখন বাড়ে তখন কিন্তু একভাবে বাড়ে না। মানে যদি আজকে শেয়ারের দাম এই 350-360 থেকে যদি 600 হয়, এমন নয় যে ধীরে ধীরে বাড়তে বাড়তে হবে। হতেই পারে আজকে যা দাম তার থেকে অনেকটা পড়লো, তারপরে বাড়লো, বেড়ে আবার অনেক পড়লো, আবার বাড়লো, এই করে হয়তো পৌঁছতে পারে। তো এই যে যখন শেয়ারের দাম কমবে, তখন যদি আপনি টেনশনে পড়ে যান, চিন্তিত হয়ে যান, এদিক ওদিক জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে থাকেন কি আপনি বলেছিলেন হলো না তো, এই সমস্ত করলে আপনি কিনবেন না। কারণ আমরা এখানে কিন্তু কোনো জ্যোতিষবিদ্যা খুলে বসিনি যে ফিউচার প্রেডিক্ট কোনো ওই গ্রহ নক্ষত্র দেখে বিচার করতে বসিনি। সিম্পল লজিক, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, মানে সব কথার এক কথা, যখনই শেয়ারের দাম কমবে বা আনফেভারেবল সিচুয়েশন আসবে, আপনাকে নিজেকে অ্যানালিসিস করতে হবে। কন্টেন্ট তো আমি দিয়ে দিলাম যে এই রিজনস, এই সব কিছু, কনকল এবং সব কিছু। আপনি যদি নিজে অ্যানালিসিস করে তখন যদি নিজের ডিসিশন নিজে নিতে পারেন, তো তাহলেই ফ্রি ভিডিও দেখে কিনতে পারেন। তাছাড়া যেহেতু এইটা আমাদের পেড মেম্বারশিপ, টেলিগ্রাম মেম্বারশিপ এবং আমাদের ওয়েবসাইট মেম্বারশিপের অলরেডি পেড মেম্বারশিপ স্টক, সুতরাং যারা পেড মেম্বার্স তারা তো আপডেট পাবেনই পাবেন। তবুও পেড মেম্বার্স হলেও আমরা কিন্তু সবসময় রেকমেন্ড করি এই যে বেসিক পড়াশোনাগুলো করে নিলে কি হয়, আপনি নিজে অনেক কনফিডেন্স পাবেন শেয়ারটা হোল্ড করতে। আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের পেড মেম্বারশিপ নিয়ে অন্য কোনো শেয়ারে বিনিয়োগ করে থাকলে, বা যদি
আপনার সুপ্রিয়া লাইফ সায়েন্সের বিনিয়োগ থাকে আপনি কমেন্ট সেকশনে আপনি আপনার মতামত জানাতেই পারেন। আর হ্যাঁ, সুপ্রিয়া লাইফ সায়েন্স রিলেটেড ভিডিও বা নতুন কোনো শেয়ার অ্যানালিসিসের ভিডিও যদি আগামী দিনে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই অন করুন। এবং যেটা বলেছিলাম ভিডিওতে, যদি এমস্টক বাই মিডে অ্যাসেট এই প্ল্যাটফর্মটি চেক করতে গেলে আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এমস্টক বাই মিডে অ্যাসেট প্ল্যাটফর্মটা কিন্তু চেক করে নিতেই পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.